ओम शांति। আজকের আব্যক্তবাণী 25/10/1969 মালার দানা হওয়ার জন্য বিজয়ী হও। তাহলে আজকে আমরা এই মুরলিটা এবার কন্টিনিউ করছি। তো আজকে বাবা আমাদের বলছেন, इस ग्रुप की भट्टी भी समाप्त हुई। তো সব বাচ্চারা বাবার সামনে এসছেন ভর্তির জন্য। তো বাবা বলছেন এখন ভর্তিটাও শেষ হলো। তো বাবা আবার জিজ্ঞেস করছেন, সমাপ্ত হুই व আরম্ভ হুই, মানে মধুবনে গেছে 5 দিন 6 দিনের জন্য, সে ভর্তিটা শেষ হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে ভর্তি কি এখন শুরু হলো না শেষ হলো? है ना, ভর্তি তো এখন শুরু হলো। বাবা যা যা আমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছেন সেগুলো এখন আমাদেরকে প্র্যাকটিস করে নিজের ধারণায় নিয়ে আসতে হবে, তাহলে আসল ভর্তি তো এখন শুরু হবে। সেজন্য বাবা প্রশ্ন করছে, সমাপ্ত হুই या আরম্ভ হুই, ভর্তি শেষ হলো বা আরম্ভ হলো? इस ग्रुप का एग्जामिनेशन মানে পরীক্ষা नहीं लिया है। বাবা বলছে এই গ্রুপের বাবা এখনো পরীক্ষা নেননি। जो एग्जाम्पल देखा उसको सदा काल के लिए कायम रखते आएंगे। তো বাবা হোমওয়ার্ক দিচ্ছে, যা যা বাবা এক্সাম্পল দেখিয়েছেন তাকে আমাদেরকে সদাকালের জন্য নিজের মধ্যে কিন্তু বজায় রাখতে হবে। তো ফির ইমতিহান লেঙ্গে, তারপরে বাবা আমাদের পরীক্ষা নেবে। মানে বাবা যা যা শেখাচ্ছেন সেগুলো আমাদেরকে নিজের মধ্যে ধারণায় নিয়ে আসতে হবে সদাকালের জন্য, তারপরে বাবা আমাদের পরীক্ষা নেবেন। এবার বাবা প্রশ্ন করছেন, कोई भी चीज़ को मजबूत करना होता है तो क्या किया जाता है? কোনো জিনিসকে যদি শক্ত করতে হয় তাহলে বাবা বলছে কী করতে হয়? फाउंडेशन मजबूत रखने के लिए गहराव की आवश्यकता होती है। বাবা বলছে যখন ফাউন্ডেশন যদি আমরা চাই মজবুত হোক, তার জন্য কী করতে হয়? আমাদেরকে অনেক গভীরে যেতে হয়, হ্যাঁ না? যে আমাদের বড় বড় বিল্ডিং হয়, যত বড় বিল্ডিং উপরে অত ওর ফাউন্ডেশন, নিচে মাটির ভেতরে পিলার যেগুলো করে সেগুলো কিন্তু আরও ভেতরে ভেতরে ডিপে যেতে হয়, তাহলে ফাউন্ডেশনটা মজবুত হয়। তাহলে ফাউন্ডেশন মজবুত হতে গেলে আমাদেরকে ভেতরে যেতে হবে, গভীরতার দরকার। সেজন্য বাবা বলছে जितना जितना गहराई में जाएंगे उतना मजबूती होगी। যত যত আমরা গভীরে যাব ততই কিন্তু শক্তিশালী হব। ऊपर ऊपर से नींव लगाने से मजबूती नहीं होती है, है ना? উপরে উপরে যদি আমরা ভিট গেঁথে দিই, যদি ভেতরে না দিই ফাউন্ডেশনটা, তাহলে ভিটটা কিন্তু অতটা শক্তিশালী হবে না। जितना गहराई से ज्ञान को धारण किया होगा उतना ही मजबूती लाई होगी। এখন বাবা এর মানেটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। আমরাও যত যত জ্ঞানের গভীরে যাব অত অত আমাদের জ্ঞান কিন্তু আমাদের জীবনে শক্তিশালী রূপে দেখা দেবে। মানে যে আমরা বাবা বলে যখনই সময় পাবে বসে বিচার সাগর মন্থন করবে, যত বিচার সাগর মন্থন করবে তুমি সাগরের তলায় গিয়ে রত্ন পাবে। তাহলে বাবা যে এক একটা পয়েন্ট দিচ্ছে, এই এক একটা পয়েন্ট নিয়ে আমাদেরকে মনন চিন্তন করতে হবে। মনন চিন্তন করে এই জিনিসটা কী করে আমার জীবনে আমরা নিয়ে আসবো আর এতে আমার কি লাভ হবে, সেগুলো সব গভীরে গিয়ে আমাদেরকে বুঝতে হবে, তখনই জ্ঞানটা ধারণ হবে। আর যত যত জ্ঞান ধারণ হবে আমি আত্মা শক্তিশালী হব। বাবা এক্সাম্পল দিচ্ছে, যেমন কোনো বিল্ডিং, যত বিল্ডিং শক্তিশালী চাইব অত ওর পিলার ফাউন্ডেশনটা কিন্তু ভেতরে যেতে হবে, গভীরে যেতে হবে।
একই ব্যাপার। আমি আত্মাও যদি শক্তিশালী হতে চাই, আমাকেও কিন্তু জ্ঞানের গভীরে যেতে হবে। তো বাবা বলছেন, পরিবর্তন তো সभी ने कुछ न कुछ लाया ही है। বাবা বলছে আমরা সকলেই কিন্তু কিছু না কিছু তো পরিবর্তন নিজের মধ্যে এনেছি। लेकिन कुछ न कुछ क्यों कहते हैं? কিন্তু বাবা কিছু না কিছু কেন বলেন? क्योंकि फाइनल सर्टिफिकेट प्रैक्टिकल लाने के बाद देंगे। বাবা বলছে কেননা বাবা এখন ফাইনাল সার্টিফিকেট দেবেন না। ফাইনাল সার্টিফিকেট আমাদেরকে দেবেন যখন আমরা যে পরিবর্তন আছে সেটা যখন প্র্যাকটিক্যালি আমাদের জীবনে চলে আসবেন। अभी सर्टिफिकेट नहीं देंगे। बाबा এখন सर्टिफिकेट देवें ना। अभी हर्षित होते हैं कि हर एक बच्चा उमंग उत्साह से अपने पुरुषार्थ को आगे बढ़ाने में बहुत तत्पर है। মানে বাপ দাদা খুব খুশি হয়, প্রফুল্লিত হন কি বাবা প্রতিটা বাচ্চা নিজের উৎসাহ উদ্দীপনার সাথে নিজের পুরুষার্থে এগিয়ে যাচ্ছে। আর তার মধ্যে প্রতিটা বাচ্চা খুব তৎপর হয়ে আছে পুরুষার্থের মধ্যে এগিয়ে যাওয়ার জন্য। সেজন্য বাবা খুব খুশি হন, প্রফুল্লিত হন। लेकिन सर्टिफिकेट तब मिलेगा जब प्रैक्टिकल में रिजल्ट आउट होगी। কিন্তু বাবা বলছে সার্টিফিকেট এখন দেবেন না। সার্টিফিকেট কখন দেবেন? যখন আমরা প্র্যাকটিক্যালে সেই জিনিসটা নিজের জীবনে করে দেখাবো, মানে প্র্যাকটিক্যালে রেজাল্ট আউট হবে। বাবা যা যা আমাদেরকে বলছে সেটা যখন আমার প্র্যাকটিক্যালি জীবনে দেখা যাবে তখন বাবা আমাকে सर्टिफिकेट देवें, फाइनल सर्टिफिकेट। ऐसा नहीं समझना कि भट्टी समाप्त हुई लेकिन आरंभ हुई है। বাবা বলছে এরকম মনে করো না কি ভর্তি সমাপ্ত হয়ে গেছে, মধুবনে গেলাম 5 দিনে ভর্তি কমপ্লিট না। বাবা বলছে ভর্তি তো এখন শুরু হলো। না ভর্তি মানে বাবা কি বলে পরিবর্তন। তো পরিবর্তন তো এখন পুরুষার্থ করে আমাকে নিজের মধ্যে আনতে হবে। ভর্তিতে গিয়ে আমরা সব জিনিসগুলো বুঝলাম, এখন আমাদেরকে ওটা প্র্যাকটিক্যাল করতে হবে। তবে सुनना हुआ फिर करना है। হ্যাঁ বাবা জান ভর্তিতে এসে এতদিন আমরা সব শুনলাম, এখন প্র্যাকটিক্যাল এগুলো সব করতে হবে। करने के बाद सर्टिफिकेट मिलेगा। আর করার পরেই বাবা বলছে আমাদেরকে বাবা সার্টিফিকেট দেবেন। इस ग्रुप की मुख्य खूबी ये देखी कि एकता है। বাবা দেখছেন এই গ্রুপের মুখ্য গুণ সেটা বাবা দেখতে পেয়েছেন, সেটা হচ্ছে একতা, মানে यूनिटी। लेकिन एकता के साथ साथ अब दूसरा शब्द भी ऐड करना है ना। सब ब्राह्मण বাচ্চা একসাথে আছি, একে অপরের সহযোগী হয়ে স্নেহী হয়ে আছি, তো একতা ভালো জিনিস। বাবা বলছেন একতার সাথে সাথে এবার আরেকটা শব্দ আমাদেরকে যোগ করতে হবে। एकता के साथ एकांत प्रिय बनना है। একতার সাথে এখন আমাদেরকে एकांत प्रिय होते হবে। जैसे एकता में नंबर 1 है, वैसे एकांत में भी नंबर 1 आना है। तो बाबा होमवर्क দিচ্ছে আমরা যেমন একতায় সবাই নাম্বার 1, মানে সবাই সবার সাথে খুব সুন্দরভাবে আছি। তো কিন্তু বাবা চাইছেন এখন আমাদের একান্তেও মানে एकांतवासी होते হবে, সেটাতেও বাবা চাইছে আমরা नंबर 1 আসি। ये धारण कर लो तो ये ग्रुप बहुतों से आगे जा सकता है। বাবা বলছে একতার সাথে সাথে যদি আমরা একান্তবাসীও হতে পারি তাহলে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারব। एकता के साथ एकांतवासी कैसे बने ये भी अपने में भरना है। এখন একতার সাথে সাথে একান্তবাসী কিভাবে হব বাবা বলছে এটা নিজের মধ্যে কিন্তু ভরতে হবে। এবার বাবা আমাদেরকে বোঝাচ্ছেন একান্তবাসী বা एकांत प्रिय काके बोले। एकांत प्रिय वो होगा जिसका अनेक तरफ से बुद्धि योग
टूटा हुआ होगा और एक का ही प्रिय होगा। तो एकांतबासी के होते पारबे বা একান্ত প্রিয় কে হতে পারবে? যার বুদ্ধিযোগ সব দিক থেকে ছিন্ন হয়ে থাকবে, হ্যাঁ না? তার বুদ্ধি শুধু এক বাবার প্রতি, ও বাবারই প্রিয় হবে, তার বাবা ওর প্রিয়, এছাড়া ওর বুদ্ধি কোনো দিকে আর যাবে না, সেই কিন্তু एकांत प्रिय होते पारबे। एक प्रिय होने के कारण एक ही की याद में रह सकता है। আর যে একান্ত প্রিয় হবে সে একজনকেই স্মরণ করবে, সেজন্য তার বুদ্ধিযোগ একজনের দিকেই থাকবে। अनेक के प्रिय होने के कारण एक की याद में रह नहीं सकते। যদি আমরা অনেকের প্রিয় হই ভাবলে তাহলে আমরা অনেককে স্মরণ করব, অনেককে স্মরণ করলে একের স্মরণে তো আমরা থাকব না, তখন তো আমার বুদ্ধিযোগ অনেক দিকে জুড়ে থাকবে। তো সেই জন্য আমাদেরকে বলছে অনেকের প্রিয় হলে হবে না, আমাদেরকে একজনেরই প্রিয় হতে হবে। তো অনেক তরফ সে বুদ্ধিযোগ টুটা হুয়া হো, আমাদের অনেক দিক থেকে আমাদের বুদ্ধিযোগ কিন্তু ছিন্ন থাকতে হবে। एक तरफ जुटा हुआ हो अर्थात एक के सिवाय दूसरा ना कोई, ऐसी स्थिति वाला जो होगा वो एकांत प्रिय हो सकता है। तो बाबा बोलছে আমাদের বুদ্ধি যেন একদিকেই জুড়ে থাকে, তার মানে হচ্ছে এক ছাড়া দ্বিতীয় কেউ নয়, আমার সব কিছু যা আছে আমার সোর্স সেটা হচ্ছে একজন। এরকম যদি আমি স্থিতি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আমি একান্ত প্রিয় হতে পারবো। नहीं तो एकांत में बैठने का प्रयत्न करते हुए भी अनेक तरह बुद्धि भटकेगी, एकांत का आनंद का अनुभव नहीं कर सकेंगे। না হলে বাবা বলছে কি, হয়তো আমি একাই বসে আছি যোগের জন্য যে কোনো একটা খালি জায়গায় একাই বসে আছি, কিন্তু আমার বুদ্ধি কিন্তু এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, মানে একান্ত হয়েও আমি কিন্তু একান্তবাসী হতে পারছি না। তাহলে কি হবে, আমি একান্তের যে আনন্দ সেই আনন্দটা কিন্তু অনুভব করতে পারবো না। তো সেজন্য আমার বুদ্ধি যেন অনেক দিক থেকে ছিন্ন থাকে, আর আমি যেন একজনেরই প্রিয় হই, মানে আমার জীবনে এক ছাড়া দ্বিতীয় যেন কেউ না থাকে, এরকম স্থিতি আমাকে করে নিতে হবে, তাহলে আমি একান্ত প্রিয় হতে পারব। सर्व संबंध सर्व रसनाएं एक से लेने वाला ही एकांत प्रिय हो सकता है। সর্বসম্বন্ধ সর্বরস যে একজন থেকে নিতে পারবে সেই কিন্তু একান্ত প্রিয় হতে পারবে, হ্যাঁ না? সেন বাবা বলে বাবার সাথে সব রকম সম্বন্ধের রস আমাদেরকে কিন্তু অনুভব করতে হবে, সব রকম, যে কোনো একটা সম্পর্ক ছাড়লে হবে না, কেন যে সম্পর্ক আমি ছেড়ে দেবো সে সম্পর্কই হয়তো পরবর্তীকালে আমাকে নিজের দিকে টেনে নেবে। সেই জন্য আমাদের তো মেন পুরুষার্থ কি, অন্তমতি সৌগতি, হ্যাঁ না? শেষ সময় আমি যখন শরীর ছাড়ব আমি যেন সে বাবাকে স্মরণ করতে করতে বাবার সাথে যেতে পারি, এটা হচ্ছে আমাদের পুরুষার্থ। তো তার জন্য আমাকে একান্ত প্রিয় হতেই হবে, আর একান্ত প্রিয় হওয়ার জন্য বাবা বলেছে দুটো কন্ডিশন, সর্বসম্বন্ধ আর সর্বরস, মানে যেখান থেকেই আমার কোনো না কোনো রসের অনুভব হচ্ছে সেই রসটা যেন সোর্সটা যেন বাবা থাকে, তো আমাকে সব জায়গায় বাবাকে নিয়ে আসতে হবে, তাইলেই আমি একান্ত প্রিয় হতে পারবো। একান্ত প্রিয় মানে যখনই আমি বাবাকে স্মরণ করব ইজিলি আমার মন বুদ্ধি বাবার কাছে চলে যাবে। जब एक द्वारा सर्व रचनाएं प्राप्त हो सकती है तो अनेक तरफ जाने की आवश्यकता ही क्या। এটা বাবা কত সুন্দর কথা বলছে, যখন এক জায়গা থেকেই যদি সব রকম রস পাওয়া যায়, হ্যাঁ, তাহলে
অনেক দিকে যাওয়ার প্রয়োজন কি, হ্যাঁ না? যেমন আমরা বাজারে যাই, এই দোকান থেকে চাল কিনলাম, এক দোকান থেকে সবজি কিনলাম, এক দোকান থেকে ফ্রুট কিনলাম, বিভিন্ন জায়গায় যেতে হয়। আর এখন তো বড় বড় স্টোর হয়ে গেছে, মল হয়ে গেছে, ওখানে এক জায়গায় গেলেই সব পাওয়া যাচ্ছে। তাহলে ওরকম কিছু যদি পাশে থাকে, আমরা আর বিভিন্ন দোকানে গিয়ে আমাদের টাইম ওয়েস্ট করি না, এক জায়গায় গেলাম, ওখানে গিয়ে সব কিছু নিয়ে চলে এলাম। তো ওরকমই বাবা বলছে, যদি আমি সব কিছুর রস, সব সম্বন্ধের সুখ একজন থেকেই পাই, তাহলে কি দরকার আছে আমার এদিক ওদিক অনেক দিকে যাওয়ার। लेकिन जो एक द्वारा सर्व रसनाओं को लेने के अभ्यासी नहीं होते, वो अनेक तरफ रस लेने की कोशिश करते, तो फिर एक भी प्राप्ति नहीं होती है। কিন্তু এটা কখন হচ্ছে বাবা বলছে, যখন আমার অভ্যাস নেই এই একজন থেকে আমি সব রকম রস নেব, হ্যাঁ, সেটার যদি আমার অভ্যাস না থাকে, তখন আমি অনেক দিক থেকে রস নেওয়ার চেষ্টা করব। আর সেজন্য বাবা বলছে এতে কী হবে, একটাও প্রাপ্তি হবে না। और एक बाप के साथ लगाने से अनेक प्राप्तियाँ होती है। মানে আমি যদি বিভিন্ন আত্মা থেকে বিভিন্ন রকম রস নেওয়ার চেষ্টা করি, তাতে আমার কোনো প্রাপ্তি হবে না। অথচ আমি যদি এক বাবার সাথে বুদ্ধিযোগ লাগিয়ে ফেলি, তাহলে কিন্তু আমি সব রকম প্রাপ্তি করতে পারবো, হ্যাঁ না? বাবা বলে কলিযুগের শেষে আমাদের সব প্রাপ্তির সোর্স হচ্ছে এখন শিব বাবা। শিব বাবাই এখন আমাকে যা লাগবে সে দিতে পারবে। অন্য সব আত্মা থেকে আমার কোনো কিছু আর পাওনা নেই, সেখানে হচ্ছে শুধু আমাদের হিসাব কিতাব। তো সেই জন্য আমাদের সব রকম রস নিতে হবে শুধু এক বাবা থেকে, তাইলেই কিন্তু আমি সব রকম প্রাপ্তি করতে পারবো। तो बाबा সেটাই আমাদেরকে বোঝাচ্ছেন। तो सिर्फ एक शब्द भी याद रखो, तो उसमें सारा ज्ञान आ जाता, स्मृति भी आ जाती, संबंध भी आ जाता, स्थिति भी आ जाती। তো বাবা আমাদেরকে বললো, তাহলে আমাদের কী করতে হবে, শুধু একটা শব্দ মনে রাখতে হবে। ওইটা কি, এক শব্দ। তো এক শব্দ মনে রাখলে বাবা বলছে ওর মধ্যে সমস্ত জ্ঞান চলে আসবে, ওর মধ্যে সমস্ত স্মৃতি চলে আসতে, সব রকম সম্বন্ধ চলে আসতে, সব রকম স্থিতিও চলে আসছে। और साथ साथ जो प्राप्ति होती है वो भी उस एक शब्द से स्पष्ट हो जाती है। আর সাথে সাথে ওই এক থেকেই আমি কিন্তু সব রকম প্রাপ্তিও করতে পারবো। তো আমাদেরকে একটাই শব্দ মনে রাখতে বলছে বাবা, সেটা হচ্ছে এক। तो एक की याद, स्थिति, एक रस और ज्ञान भी सारा एक की याद का ही मिलता है। তো বাবা বলছে এখন কি হচ্ছে আমাদের সাথে, আমাদেরকে এককেই স্মরণ করতে হচ্ছে। আমার স্থিতিটা একরসই থাকবে, আর আমি যা যা জ্ঞান পাচ্ছি সমস্ত জ্ঞান একজন থেকেই পাচ্ছি, একজনকে স্মরণ করার জন্য পাচ্ছি। তাহলে সব কিছুর জন্য এক শব্দটা মনে রাখতে হবে। प्राप्ति भी जो होती है वो भी एक रस रहती है। আর এতে আরও একটা লাভ হচ্ছে, সেটা বলছে বাবা, যা প্রাপ্তি হয় সে প্রাপ্তিটা কিন্তু এক রস হয়। এক রস হলে কী হবে, প্রাপ্তিটা অনেক দিন ধরে আমার সাথে থাকে। आज बहुत खुशी कल गुम हो जाती है, इसमें प्राप्ति नहीं होती है। হ্যাঁ, দুনিয়াতে আমাদের কি হচ্ছে, আজকে খুব আমি খুশি, আর কালকে আমার খুশি হারিয়ে যায়, তাহলে এতে কোনো প্রাপ্তি নয়। কিন্তু যখন আমি বাবার থেকে প্রাপ্তি করি, তখন ওইটা পার্মানেন্ট হয়ে যায়, সব সময়ের জন্য হয়ে যায়, সদাকালের জন্য হয়ে যায়। তো বাবা বলছে जो अतीन्द्रिय सुख मिलता है वो भी एक रस नहीं रहता है। তাইলে যে অতীন্দ্রিয় সুখ আমরা পাই সেটাও কিন্তু এক রস থাকে না, যদি আমাদের সোর্সগুলো বারে বারে চেঞ্জ হয়ে যায়। কবি বহুত তো কবি কম, কীরকম হচ্ছে, কখনো অনেক বেশি অনুভব হচ্ছে, কখনো কম অনুভব হচ্ছে। अब तो एक रस अवस्था में स्थित होने का पेपर देने के लिए जा रहे हो। এখন আমাদের আগামী দিনে পেপার পরীক্ষা হবে, সেটা হবে এক রস স্থিতিতে থাকার।
তো সোনা বাবা বলছে এখন তোমরা তো পরীক্ষা দিতে যাবে একরো স্থিতিতে স্থিত হওয়ার। देखेंगे पेपर में कितने मार्क्स लेते हो। বাবা বলছে আমি দেখব তোমরা পেপারে কত নম্বর নিচ্ছ। हमेशा ये कोशिश करो कि हम औरों को करके दिखाए, हमारे कर्म और हमारी चलन औरों की पढ़ाई कराए। বাবা বলছে সবসময় আমাদের কী চেষ্টা করতে হবে, আমরা যেন অন্যকে সব কিছু করে দেখাতে পারি, হ্যাঁ না, সবার সামনে আমরা যেন উদাহরণমূলক হতে পারি, স্যাম্পল হতে পারি। তাইলে আমাদের যে কর্ম বা আমাদের যে চলন সেটা যেন অন্যর কাছে শিক্ষণীয় হয়ে থাকে, आदर्श হয়ে থাকে। कोई भी बात में फेल न हो, इसके लिए सहज बात सुना रहे हैं। কোনো বিষয়ে যেন আমরা ফেল না হই তার জন্য বাবা আমাদেরকে একটা সহজ কথা বলছেন। কি কথা বলছেন? तो कोई भी बात में फेल न हो, इसके लिए एक बात याद रखना, फॉलो फादर। কোনো বিষয়ে যেন আমি ফেল না হই তার জন্য একটাই কথা স্মরণে রাখতে হবে আমাকে, সেটা হচ্ছে ফলো फादर। साकार रूप में जो करके दिखाया वो फॉलो करो, तो कोई भी बात में फेल नहीं हो सकते। মানে ব্রহ্মা বাবা সাকার রূপে যা যা করে গেছেন সেটাই যদি আমি এক্স্যাক্টলি ফলো করি তাহলে বাবা বলছে কোনো বিষয়ে কিন্তু আমরা फेल হব না। कहाँ भी जब फेल होने की बात सामने आए तो यही याद रखना कि फॉलो फादर कर रहा हूँ। বলছে কখনো যদি কোনো বিষয়ে এমন মনে হয় কি আমি ফেল হচ্ছি তাহলে কি করতে হবে, চেক করো আমি কি ফলো ফাদার করছি তো। মানে ফলো ফাদার করলে কখনো আমি ফেল হব না। আর যদি আমার মনে হচ্ছে আমি ফেল হচ্ছি এখানে তাহলে চেক করো ওটা কি ফলো ফাদার সত্যি হচ্ছে কি হচ্ছে না। মানে এটা হচ্ছে চেকিং পয়েন্ট। তার মানে বাবা বলে কি যখনই আমি কোনো সংকল্প করছি সাথে সাথে দেখতে হবে কি আমার জায়গায় যদি ব্রহ্মা বাবা থাকতেন উনি কি এরকমই ভাবতেন। ধরো সামনে কোনো আত্মা আমার পরীক্ষা হয়ে দাঁড়িয়ে আছে, এমন কিছু করছে যেটা আমাকে এবার কাউন্টার করতে হবে বা সহ্য করতে হচ্ছে, এ সময় আমি বুঝতে পারছি না কি করব। মানে ওর উপরে রাগ করব, ওকে জবাব দেব না শান্ত হয়ে থাকবো, চুপ হয়ে থাকবো, কিছুই বুঝতে পারছি না। তো সেই সময়ের জন্য বাবা এটা আমাদেরকে চেকিং পয়েন্ট। সাথে সাথে ভাবতে হবে আমার জায়গায় যদি ব্রহ্মা বাবা থাকতেন আজকে তাহলে ব্রহ্মা বাবা কী করতেন এই পরিস্থিতিতে। ব্রহ্মা বাবার সামনে যদি এই আত্মাটা এটাই করতো বাবা কী করতেন। আমাকে বলতে হলে ব্রহ্মা বাবা এই সময় কী বলতেন তাহলে আমাকে সেটাই বলতে হবে। ব্রহ্মা বাবা যা ভাববেন আমাকে সেটাই ভাবতে হবে। ব্রহ্মা বাবা এই সময় যা করতেন আমাকে এটাই করতে হবে। তার মানে এটা হচ্ছে ফলো ফাদার। সেম করলে বাবা বলছে তুমি কখনো ফেল হবে না। जो इतने वर्ष साकार रूप में कर्म किए वो एक एक सीन भी सामने आ जाता है। আমরা যদি বাবাকে বারে বারে ফলো করি তা এত বছরে সাকার রূপে ব্রহ্মা বাবা যা যা কর্ম করেছেন সেটা এক একটা সিন কিন্তু আমাদের সামনে চলে আসবে, মানে আমাদের চোখের সামনে ভেসে যাবে। तो जब फॉलो फादर करेंगे तो जो भी कोई ऐसे कार्य होंगे तो वो करने में ब्रेक आ जाएगा, जज करेंगे ये कर्म हम कर सकते हैं। তো বাবা বলছে যখন আমরা ফলো ফাদার করব তখন এমন যে কোনো কার্য যেটা আমার করা উচিত না সেটা করার সময় হঠাৎ করে আমার সামনে একটা ব্রেক চলে আসবে আর আমি নিজেকে জাজ করতে পারবো সত্যি কি কর্ম আমার করা উচিত। আমার জায়গায় ব্রহ্মা বাবা থাকলে তো মনে হচ্ছে না এরকম করতো, তাহলে কি আমার করা উচিত। এই যে সংকল্প আসছে এটাই আমাকে এবার ব্রেক লাগিয়ে দিচ্ছে। তার মানে আমার যে কর্ম যেটা খারাপ হতে যাচ্ছিল সেটা এবার আটকে যাবে, ব্রেক লেগে যাচ্ছে। সেই জন্য বাবা বলছে ফলো ফাদার। ফাদার कहने में दोनों ही आ जाते हैं। হ্যাঁ, যখন আমরা ফাদার বলছি তখন দুটো বাবাই চলে আসে, শিব বাবা ব্রহ্মা বাবা। तो फॉलो फादर याद आने से फेल नहीं होंगे, फ्लॉलेस মানে দাগ রহিত बन जाएंगे। তো আমাদেরকে ফলো ফাদার করতে হবে। ফলো ফাদার করলে বাবা বলছে কখনো ফেল হবে না। আর এছাড়া আমরা কি হয়ে যাব, ফ্ললেস দাগ মুক্ত। হ্যাঁ না, আমাদের মধ্যে এখন
বিভিন্ন কমি কমজোরি অবগুণের দাগ লেগে আছে। তো যেই আমি ফলো ফাদার বাবাকে স্মরণ করছি, আমার জায়গায় ব্রহ্মা বাবা হলে তো রাগ করতো না, ব্রহ্মা বাবা হলে ওকে ক্ষমা করে দিত, এই যে আমি করে দিচ্ছি, তখন আমার ভেতর থেকে এক একটা দাগ চলে যাচ্ছে, মুছে যাচ্ছে। তো আমি আত্মা আস্তে আস্তে ফ্ললেস, দাগমুক্ত হয়ে যাচ্ছে। তাহলে বাবা ফলো ফাদারে দুটো আমাদেরকে ফায়দা বললেন, লাভ। একটা হবে আমি কখনো ফেল হচ্ছি না, আর দ্বিতীয় হচ্ছে আমি ফ্ললেস হয়ে যাচ্ছি। তো বাপ দাদা बच्चों को फ्लॉलेस बनाना चाहते हैं। তো বাবার ইচ্ছে আমরা প্রতিটি বাচ্চা দাগ মুক্ত হয়ে যাই, হ্যাঁ না, আমাদের মধ্যে যা কমি কমজোরি আছে সবগুলো আমরা মুছে ফেলি, হ্যাঁ না, সম্পূর্ণ নির্বিকারী হয়ে যায়, একেবারে दाग मुक्त। माला में नज़दीक लाने के लिए ये सहज युक्ति बता रहे हैं। তো বাবা তো এই মূল্যটা চালাচ্ছেন কীভাবে আমরা মালার কাছাকাছি আসবো, আর সেজন্য এটা হচ্ছে সহজ যুক্তি। মানে আমি যদি মালাতে আসতে চাই, আরও বাবার কাছে আসতে চাই, তো আমার মধ্যে কোনো দাগ যেন না থাকে, আর তার পুরুষার্থ হলো এটা, ফলো ফাদার। देखना आपको सुनाई युक्ति आपसे पहले और कोई प्रयोग न कर ले। বাবা এবার সুন্দর কথা বলছে। বাবা তো এই যে শিক্ষা দিচ্ছেন, এটা তো আমাদের সকলকে দিচ্ছেন। তো বাবা বলছে একটু দেখো কি তোমাদেরকে যেটা শোনালাম যুক্তি, সেটা তোমাদের আগে অন্য কেউ যেন প্রয়োগ না করে ফেলে। এবার বাবা বলে দিয়েছে এই যুক্তিটা, আমি যদি ভাবি ঠিক আছে আমি কালকে থেকে করব, আর কেউ যদি ভাবে আজকে রাত থেকে করবে, কেউ যদি ভাবে আমি এক্ষুনি করব, তাহলে তারা তো আমার থেকে অনেক এগিয়ে যাবে না। আমি ভাবছি কালকে থেকে, আর তারা এখন থেকেই শুরু করে দিয়েছে ফলো ফাদার করা। তো সেন বাবা বলছে দেখো তোমাদের থেকে অন্যরা যেন আগে এটা প্রয়োগ না করে ফেলে। বাপ দাদা তো হরেক সিতারে মে উম্मीद रखते हैं। বাবা আমাদের প্রত্যেকের কাছ থেকে কিন্তু খুব আশা রাখেন, इसलिए कहते हैं उम्मीदवार सितारे। সেজন্য বাবা আমাদেরকে বলে আশাবাদী নক্ষত্র। विशेष स्नेह है तब तो ऐसे समय भी आए हैं। বাবার আমাদের সাথে খুব বিশেষ স্নেহ, সেজন্য বাবা আমাদের সঙ্গে মিলিত হতে এসেছেন। त्याग भी किया है ना, অনেক ত্যাগও করতে হয়। अपनी नींद का त्याग किया है तो ये भी स्नेह दिखाया, है ना, বাবার অনেক রাতে রাত অবধি থাকতেন, মুরলি চালায়, তো বাচ্চাদেরকে নিদ্রারও ত্যাগ করতে হয়। তো বাবা বলছে এটাও কেন সম্ভব, স্নেহের কারণে। বাপ দাদা भी स्नेह का रिटर्न देते हैं, है ना, আমরা রাত জেগে জেগে বাবার কাছে মুরলি শুনছি, জন্য বাবা আমাদেরকে স্নেহের রিটার্ন দিচ্ছেন। अभी जाने के बाद रिजल्ट देखेंगे। এখান থেকে যাওয়ার পরে বাবা আমাদের রেজাল্ট দেখতে চাইবেন। যাতে হো আনে কে লিয়ে, বাবা বলছে মধুবন থেকে চলে যাব কেন, আবার ফিরে আসার জন্য। জানা और आना, তো যাওয়া আর আসা। जाना तो है ही लेकिन जाना है आने के लिए, যেতে তো হবেই, হ্যাঁ না, মধুবনে তো থাকা যায় না, মধুবনে আসি আমরা শিক্ষা নেওয়ার জন্য, তারপরে আমাদের সেবাস্থানে ফিরে ওগুলোকে প্র্যাকটিক্যাল করে দেখতে হবে। সেজন্য বাবা বলছে যেতে তো হবেই, লেকিন যাচ্ছ কেন, আবার ফিরে আসার জন্য। जितना जितना अव्यक्त स्थिति के अनुभवी होते जाएंगे उतना ही अव्यक्त मधुबन में आकर्षित हो जाएंगे। বাবা বলছে যত যত আমরা অব্যক্ত স্থিতির অনুভবী হয়ে যাব, ততই কিন্তু আমরা অব্যক্ত মধুবনের দিকে আকৃষ্ট হব। अव्यक्त मधुबन नहीं है। তো বাবা বলছে তখন তো ব্রহ্মা বাবা নেই, সেজন্য মধুবন এখন আর ব্যক্ত নেই, কারণ ওখানে এবার বাবা অব্যক্ত রূপে আছেন। আর এই মুহূর্তে তো আমাদের সব দাদিরাও অব্যক্ত রূপে আছেন। তো সেই জন্য মধুবন এখন হচ্ছে অব্যক্ত মধুবন। আর অব্যক্ত মধুবন অনুভব করার জন্য বাবা বলছে আমাদের স্থিতিটাকেও কিন্তু অব্যক্ত স্থিতি হতে হবে, মানে অব্যক্ত স্থিতিকে টানবে। তো মধুবন এখন হচ্ছে অব্যক্ত, সেজন্য আমাদেরকে অব্যক্ত স্থিতির অনুভবী হতে হবে। আচ্ছা, এখানে আজকে মুরলিটা শেষ হলো। তাহলে আজকে বাবা আমাদেরকে কি বোঝালেন, ফাউন্ডেশন, है ना,
ফাউন্ডেশন মজবুত করার জন্য গভীরে যেতে হয়, হ্যাঁ না? যত গভীর হবে ফাউন্ডেশন, তত ফাউন্ডেশন শক্তিশালী হয়। একইভাবে বাবা আমাদেরকে বলছে, আমাদের যদি শক্তিশালী হতে হয়, আমরা যদি চাই আমি আত্মা শক্তিশালী হব, তাহলে আমাদেরকে এক একটা জ্ঞানের যে পয়েন্ট, সেটা কিন্তু খুব গভীরে গিয়ে ওটাকে ধারণ করতে হবে। তাহলে বিভিন্ন রকম যে পরিস্থিতি আসে, তখন আমি ওদেরকে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবো। তারপরে বাবা বলছেন, এখন ভর্তি তো শেষ নয়, এটা হচ্ছে ভর্তি আরম্ভ হলো। কেন আমাদেরকে এখন গিয়ে প্র্যাকটিক্যালে করতে হবে, আর প্র্যাকটিক্যালে করার পরেই বাবা আমাদেরকে ফাইনাল সার্টিফিকেট দেবেন। তারপরে বাবা বলেছে, আমাদের মধ্যে একতা ভালো আছে, তার মধ্যে আমরা সবাই নাম্বার 1, কিন্তু এখন আমাদের একান্তবাসী, তাতেও নাম্বার 1 হতে হবে। একান্তবাসী মানে আমাদের বুদ্ধি চোখ অন্য সব দিক থেকে যেন ছিন্ন থাকে, আর আমরা একজনেরই যেন প্রিয় হই, এক ছাড়া দ্বিতীয় নয় কেউ। আর তার জন্য সব সম্বন্ধ, সব রস আমরা একজন থেকেই যেন নিই, তাইলে আমরা কিন্তু একান্ত প্রিয় হতে পারবো। তো বাবা বললেন, সব থেকে ইজি পুরুষার্থ, এক শব্দ মনে রাখো। একের মধ্যে সমস্ত জ্ঞান, সমস্ত স্মৃতি, সমস্ত সম্বন্ধ, সমস্ত স্থিতি সবগুলো চলে আসে, আর সব রকম প্রাপ্তিও হয়। সেজন্য এক শব্দ মনে রাখতে বললেন। আর বাবা বললেন, বিভিন্ন রকম পরিস্থিতি তো আসবেই জীবনে লাস্ট সময় অবধি, সেজন্য কোনো বিষয়ে যেন আমরা ফেল না হই, তার জন্য কী করতে হবে? ফলো ফাদারটা মনে রাখতে বললেন। যত তো আমরা ফলো ফাদার মনে রাখবো, বাবা বলছে দুটো লাভ, এক তো আমরা কখনো ফেল হব না, আর দ্বিতীয় আমরা দাগ মুক্ত হয়ে যাব, মানে ফ্ললেস হয়ে যাব। তার মানে আমরা এখন থেকে এটাই পুরুষার্থ, যখনই আমার কোনো সংকল্প চলছে, বা আমি কখনো কিছু বলছি, কখনো কিছু করছি, প্রথমেই আমি নিজেকে দেখবো কি আমার জায়গায় যদি ব্রহ্মা বাবা হতেন, উনি কী করতেন, উনি কী ভাবতেন, কী বলতেন, কী করতেন, আমিও এক্স্যাক্টলি সেম করব, বাস, তাইলে আমিও দাগমুক্ত হয়ে যাব। আর বাবা আমাদের কাছ থেকে প্রচুর আশা রাখেন, তো সেজন্য বাবা চাইছে আমরা এখন অব্যক্ত স্থিতির অনুভবী হই, কেন এখন মধুবন হচ্ছে অব্যক্ত মধুবন। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি, গুড নাইট। ধন্যবাদ বাবা, ওম শান্তি, গুড নাইট। শুক্রিয়া বাবা, শুক্রিয়া। ধন্যবাদ বাবা, গুড নাইট বাবা, ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট।